সাল ১৯৬৬। ইংল্যান্ডে বসেছে ফুটবল বিশ্বকাপের আসর। সবাইকে চমকে দিয়ে উত্তর কোরিয়া নামক অচেনা অজানা একটি দল ইতালিকে হারিয়ে দেয়। ইতালি তখন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, অথচ উত্তর কোরিয়াকে কেউ চেনেই না। সেবার উত্তর কোরিয়া কোয়ার্টার ফাইনাল খেলেছিল। সবাই ধরে নিয়েছিল ফুটবলে তারা দ্রুতই উন্নতি করবে, কিন্তু হয়েছে তার ঠিক উল্টো। স্বৈরশাসকদের একের পর এক ভুলে উত্তর কোরিয়ার ফুটবল আজ ডুবে গেছে। তাদের একটা প্রতিভাবান স্ট্রাইকার ছিল, যাকে বলা হতো উত্তর কোরিয়ার রোনালদো। কিন্তু তার জন্মই হয়েছে এমন এক অভিশপ্ত দেশে যেখানে রোনালদো হওয়া যায় না। এমন আরও কিছু প্রতিভাবান ফুটবলার উত্তর কোরিয়া থেকে হারিয়ে গেছে। উত্তর কোরিয়া ম্যাচ হারলে কোচ ও প্লেয়ারদের অপমান করা হয়। শুধু তাই না, শ্রমিক হিসেবে কাজেও পাঠিয়ে দেওয়া হয় বলে অনেকে দাবি করে। ক্যাপসুলের এই ভিডিওতে জানবেন ফুটবলে উত্তর কোরিয়ার পতনের দুঃখজনক ইতিহাস। ১৯৬৬ বিশ্বকাপে মোট দল ছিল মাত্র ১৬টা। তখন নিয়মটা ছিল এমন: এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া এই তিন মহাদেশ থেকে মাত্র একটা দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। তাই প্রতিবাদ হিসেবে আফ্রিকার প্রায় সব দেশই বাছাই পর্ব বয়কট করে। ফলে শেষ পর্যন্ত ওই একটা দলের জন্য লড়াইয়ে থাকে মূলত উত্তর কোরিয়া এবং অস্ট্রেলিয়া। এবার উত্তর কোরিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে যে জিতবে সে বিশ্বকাপে সুযোগ পাবে। এই দুই দলের প্লে অফ হয় কম্বোডিয়ায়। প্রথম ম্যাচে উত্তর কোরিয়া অস্ট্রেলিয়াকে ৬-১ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচেও ৩-১ ব্যবধানে হারায়। মোট ৯-২ ব্যবধানে জিতে তারা প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। কিন্তু বিশ্বকাপে এসে উত্তর কোরিয়া কঠিন বিপদে পড়ে, কারণ তাদের গ্রুপে ছিল সোভিয়েত ইউনিয়ন, চিলি এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। একটা ম্যাচের জেতার সুযোগ নেই। অনেকে ভাবছিল উত্তর কোরিয়া বিশ্বকাপে এসেছে শুধু হারার জন্য, কিন্তু কেউ জানত না কয়েকদিনের মধ্যে এই অজানা দেশটি অঘটন ঘটাতে যাচ্ছে। কোরিয়ার প্রথম ম্যাচ ছিল সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে। সেটাতে তারা ৩-০ গোলে হেরে যায়। তবে তারা সাহসী ফুটবল খেলে প্রশংসিত হয়। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল চিলি। সে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এ ড্রয়ের পর উত্তর কোরিয়ার সামনে সুযোগ তৈরি হয়। যদি তারা শেষ ম্যাচে ইতালিকে হারাতে পারে তাহলে উঠবে কোয়ার্টার ফাইনালে, কিন্তু সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছিল। ১৯ জুলাই ১৯৬৬ ইতালির বিপক্ষে কোরিয়া অঘটন জন্ম দিয়ে বসে। ম্যাচের ৪২ মিনিটে কোরিয়ার ফরওয়ার্ড পাক ডু ইক গোল করে বসেন। উত্তর কোরিয়া ১, ইতালি ০। বাকি সময়ে ইতালি শত চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। কিন্তু আরও বড় চমক তখনও বাকি ছিল। কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার সামনে অপেক্ষা করছিল ইউসেবিওর পর্তুগাল। তখনকার সময় পর্তুগাল ছিল শিরোপার অন্যতম দাবিদার, আর ইউসেবিওকে ধরা হতো বিশ্বের সেরা ফুটবলারদের একজন। ম্যাচ শুরু হলো। মাত্র ২৫ মিনিটের মধ্যে উত্তর কোরিয়া ৩টি গোল করে বসে। উত্তর কোরিয়া ৩, পর্তুগাল ০। সবাই ধরে নিয়েছিল আরেকটি অঘটন বুঝি ঘটে যাচ্ছে। কিন্তু এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইউসেবিও। তিনি একাই করেন ৪টি গোল। পর্তুগাল ম্যাচ জিতে যায় ৫-৩ ব্যবধানে। উত্তর কোরিয়ার বিশ্বকাপ যাত্রা সেখানেই শেষ হয়ে যায়। তবে দেশে ফিরে খেলোয়াড়রা জাতীয় বীরের মর্যাদা পায়। তাদের সাফল্যে উত্তর কোরিয়ার সরকার থেকে জনগণ সবাই উচ্ছ্বাসিত ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে দল ১৯৬৬ সালে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল, পরবর্তী কয়েক দশকে সেই দলকে আর বিশ্বকাপ মঞ্চে দেখা গেল না। কেন? প্রথম কারণ ছিল আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। সে সময় উত্তর কোরিয়ার সঙ্গে বিশ্বের অনেক দেশের রাজনৈতিক সম্পর্ক ভালো ছিল না। ফলে তারা খুব কম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারত। আর ফুটবলে উন্নতি করতে হলে নিয়মিত শক্তিশালী দলের বিপক্ষে খেলতেই হয়। সে সুযোগটাই উত্তর কোরিয়া পাচ্ছিল না। এরপর এলো অর্থনৈতিক সমস্যা। ৭০ দশকের পর থেকে উত্তর কোরিয়ার অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। আর ৯০ দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ে খেলাধুলাতেও। নতুন স্টেডিয়াম, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র কিংবা উন্নত যুব একাডেমি গড়ে তোলার মতো বিনিয়োগ একেবারে কমে যায়। ১৯৯৪ থেকে ১৯৯৮ সালের মধ্যে উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষ চলেছিল। খাদ্যাভাব ও অপুষ্টির কারণে প্রায় ২ থেকে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। এর মধ্যে ফুটবল খেলাটা স্রেফ বিলাসিতা ছিল। অন্যদিকে এশিয়ার ফুটবল কিন্তু থেমে থাকেনি। দক্ষিণ কোরিয়া দ্রুত নিজেদের উন্নত করতে থাকে। জাপান পেশাদার লিগ চালু করে এবং ইউরোপীয় মানের অবকাঠামো তৈরি করে। সৌদি আরব ও ইরান এশিয়ার শক্তিশালী দলে পরিণত হয়। এশিয়ার অন্য দেশগুলো যখন সামনে এগিয়ে যাচ্ছিল, উত্তর কোরিয়া তখন চেয়ে চেয়ে দেখছিল। এছাড়া উত্তর কোরিয়ার খেলোয়াড়রা বিদেশি লিগে খেলার সুযোগ পেত না বললেই চলে। ইউরোপ কিংবা এশিয়ার শক্তিশালী লিগে খেললে একজন ফুটবলারের অভিজ্ঞতা অনেক বেড়ে যায়। এসব মঞ্চে প্লেয়াররা চাপ নিতে শেখে, ভালো কোচের সংস্পর্শে এসে ভুল ত্রুটি শুধরে নিতে শেখে। এসব থেকে উত্তর কোরিয়ার ফুটবলাররা বঞ্চিত হচ্ছিল। ফলে আধুনিক ফুটবলের সঙ্গে তাদের তাল মেলানো কঠিন হয়ে পড়ে। তাছাড়া উত্তর কোরিয়ার নিয়মকানুন বেশ অদ্ভুত। কিম জং উনের দাদা কিম ইল সুং তখন দেশ চালাচ্ছেন। তিনি নিয়ম করেন উত্তর কোরিয়ার কোনো খেলোয়াড় বিদেশি ক্লাবে খেলতে পারবে না।
এর পরিণতি ছিল মারাত্মক। উত্তর কোরিয়ার খেলোয়াড়রা 1980 থেকে জার্মানি, ইংল্যান্ড ও ইতালিতে খেলছিল। তারা ইউরোপিয়ান ফুটবলের ছোঁয়ায় উন্নতি করছিল। আর উত্তর কোরিয়া নিজেদের মধ্যে খেলতে খেলতে তাদের অবনতি হতে থাকে। এর ফল দেখা গেল বিশ্বকাপের মঞ্চেও। 1970, 1974, 1978 একটার পর একটা বিশ্বকাপ চলে গেল, কিন্তু উত্তর কোরিয়া আর জায়গা পেল না। এভাবে 40 বছর কেটে যায়। অনেকে ভুলেই যায় যে উত্তর কোরিয়া নামের একটা দেশ একসময় বিশ্বকাপ খেলেছিল। কিন্তু সবকিছু বদলে যায় 2010 সালে এসে। এশিয়ান বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে উত্তর কোরিয়া আবারও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। তারা 2010 বিশ্বকাপ খেলবে। 1966 সালের পর এই প্রথম তারা ফিরছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। কিন্তু ভাগ্য যেন আবারও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করায়। উত্তর কোরিয়ার গ্রুপে পড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, শক্তিশালী পর্তুগাল ও আফ্রিকার অন্যতম সেরা দল আইভরি কোস্ট। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল। তখনকার ব্রাজিল দলে ছিল কাকা, রবিনহো, মাইকন, লুসিওদের মতো তারকা ফুটবলার। ব্রাজিল সহজে জিতবে এটাই স্বাভাবিক। কিন্তু হাফ টাইমে উত্তর কোরিয়ার জালে বল জড়াতে ব্যর্থ হয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে মাইকন অসম্ভব এক কোণ থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। এরপর এলানো ব্যবধান বাড়িয়ে 2-0 করেন। উত্তর কোরিয়ার পরাজয় ছিল সময়ের ব্যাপার, কিন্তু তারা হাল ছাড়েনি। 89 মিনিটে জি ইউন নাম দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমিয়ে দেন। শেষ পর্যন্ত ব্রাজিল জেতে 2-1 ব্যবধানে। হারলেও উত্তর কোরিয়ার লড়াইয়ের প্রশংসা করেছিল পুরো ফুটবল বিশ্ব। দ্বিতীয় ম্যাচে আবারও সামনে আসে পর্তুগাল। 44 বছর আগে এই পর্তুগালের কাছে শেষ হয়েছিল উত্তর কোরিয়ার স্বপ্ন। এবার যা ঘটল তা 1966 সালের থেকেও অনেক বেশি কষ্টের। পর্তুগাল শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে। প্রথমার্ধে এগিয়ে যায় 1-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে যেন গোলের বন্যা বয়ে যায়। একের পর এক বল জড়াতে থাকে উত্তর কোরিয়ার চালে। শেষ পর্যন্ত স্কোর লাইন দাঁড়ায় 7-0। এটা ছিল 2010 বিশ্বকাপের সবচেয়ে বড় পরাজয়। এই হারের পরে উত্তর কোরিয়ার বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে যায়। তবু তাদের সামনে ছিল আরেকটি ম্যাচ। প্রতিপক্ষ আইভরি কোস্ট। অনেকে আশা করেছিল শেষ ম্যাচে অন্তত সম্মানজনক বিদায় নেবে উত্তর কোরিয়া, কিন্তু সেটাও হলো না। আইভরি কোস্ট 3-0 ব্যবধানে ম্যাচ জিতে নেয়। 3 ম্যাচে তারা একটাও গোল করতে পারেনি, বিনিময়ে হজম করেছে 12টি গোল। বিশ্বকাপ শেষ হওয়ার পর খবর ছড়িয়ে পড়ে দেশে ফেরার পর নাকি উত্তর কোরিয়ার খেলোয়াড়দের কঠোর শাস্তি দেওয়া হয়েছিল। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে একের পর এক চাঞ্চল্যকর খবর প্রকাশ হতে থাকে। একটা প্রতিবেদনে দাবি করা হয় পুরো দলকে প্রায় 6 ঘন্টা ধরে শত শত সরকারি কর্মকর্তা, ক্রীড়াবিদ ও শিক্ষার্থীর সামনে দাঁড় করিয়ে কঠোর সমালোচনা করা হয়েছে। আরও বলা হয় খেলোয়াড়দের নিজেদের ভুল নিজেদের মুখে স্বীকার করতে বাধ্য করা হয়েছিল। সবচেয়ে আলোচিত খবর ছিল প্রধান কোচ কিম জং হুনকে নিয়ে। দাবি করা হয় তাকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে কনস্ট্রাকশনের কাজে পাঠানো হয়েছিল। আরও কিছু প্রতিবেদনে দাবি করা হয় কয়েকজন খেলোয়াড়কে শ্রম শিবিরে পাঠানো হয়েছে। খবরগুলো খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ফিফা ব্যাপারটাই নজর দেয়। তারা উত্তর কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে। কিছুদিন পর দেখা যায় কোচ কিম জং হুন উত্তর কোরিয়ার ফুটবলের সঙ্গে যুক্ত আছেন। তবে উত্তর কোরিয়ার ফুটবল আগের জায়গায় আর ফেরেনি। 2014, 2018, 2022, 2026 কোনো বিশ্বকাপই তাদের জায়গা হয়নি। অথচ উত্তর কোরিয়ার ফুটবল যে একেবারেই প্রতিভাহীন ছিল তা নয়। 2010 সালের পর তারা পায় এক তরুণ স্ট্রাইকার, নাম হান কুয়াং সং। অনেকে তাকে উত্তর কোরিয়ার রোনালদো বলেও ডাকত। মাত্র 18 বছর বয়সে তিনি ইতালির শীর্ষ লিগ সিরিয়াতে অভিষেক করেন। পরে তিনি জুভেন্টাস এফসি এর অনূর্ধ্ব 23 দলে যোগ দেন। এমনকি জুভেন্টাস এফসি এর সিনিয়র দলেও ডাক পেয়েছিলেন। অনেকে মনে করেছিল উত্তর কোরিয়া হয়তো অবশেষে একজন বিশ্বমানের ফুটবলার পেয়ে গেছে, কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টেকেনি। উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে বিদেশি ক্লাবগুলো উত্তর কোরিয়ার খেলোয়াড়দের বেতন দিতে পারছিল না। জাতিসংঘ স্রেফ জানিয়ে দেয় বিদেশে কর্মরত উত্তর কোরিয়ার নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। কারণ ধারণা ছিল বিদেশে কর্মরত উত্তর কোরিয়ানদের আয়ের একটা অংশ সরকার পায়, যা তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত হতে পারে। এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ে হান কুয়াং সং এর উপরেও। ফলে 2021 সালে হান কুয়াং সংকে কাতার ছেড়ে উত্তর কোরিয়ায় ফিরে যেতে হয়। মাত্র কয়েক বছরের মধ্যেই ইউরোপে তার ক্যারিয়ার থেমে যায়। অনেক ফুটবল বিশ্লেষকের মতে যদি সেই নিষেধাজ্ঞা না থাকত, হান কুয়াং সং হয়তো উত্তর কোরিয়ার ইতিহাসের সেরা ফুটবলারদের একজন হয়ে উঠতে পারতেন। বর্তমানে উত্তর কোরিয়ার ফিফা র্যাঙ্কিং 120, অথচ 90 দশকে তারা 57 নম্বরে ছিল। অবাক করার মতো বিষয় হল পুরুষ দল যখন হারছে, নারী দল তখন জিতেই চলেছে। ফিফার অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপে উত্তর কোরিয়ার মেয়েরা একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। উত্তর কোরিয়ার মেয়েদের ফিফা র্যাঙ্কিং 11 নম্বরে। মেয়েদের এই উন্নতির পেছনে কিম জং উনের বড় অবদান আছে। 2011 সালে ক্ষমতায় আসার পর 2013 সালে তিনি তৈরি করেন পায়োংগ্যাং ইন্টারন্যাশনাল ফুটবল স্কুল। এখানে 7 থেকে 17 বছর বয়সী প্রতিভাবান শিশুদের বাছাই করে রাষ্ট্রীয় বিনিয়োগে গড়ে তোলা হয়। ফলে উত্তর কোরিয়ার মেয়েরা সেরা দেশগুলোর কাতারে এসেছে। তবে ছেলেদের ফুটবলে শুধু অবনতি হচ্ছে। কে বলবে
উত্তর কোরিয়া একদিন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল? আপনার কি মনে হয় উত্তর কোরিয়া কি কখনো ফুটবলে ভালো করতে পারবে? মন্তব্য জানাতে ভুলবেন না।